দেখো আজকে আমরা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা শুরু করব। 850 খ্রিস্টাব্দে মহাবীর নামের একজন গণিতজ্ঞ, তার গণিত সার সংগ্রহ নামের একটা বই আছে। গণিত সার সংগ্রহ, এই গণিত সার সংগ্রহ বইতে একটা ইকুয়েশন দিলেন। সেই সমীকরণটি ছিল কিছুটা এরকম, x² + 1 = 0। এবং তিনি বললেন যে আমাদের যে নাম্বার সিস্টেম অর্থাৎ রিয়েল নাম্বার সিস্টেম, সেই রিয়েল নাম্বার সিস্টেম থেকে যে কোনো রিয়েল নাম্বার নিয়ে x এর জায়গায় বসিয়ে দিলে এই সমীকরণটি সিদ্ধ হবে না। অর্থাৎ কোনো রিয়েল ভ্যালু এই সমীকরণটিকে, x এর কোনো রিয়েল ভ্যালু এই সমীকরণটিকে স্যাটিসফাই করে না। আমরা এতদিন মোট কথা আমাদের কাছে একটাই নাম্বার সিস্টেম ছিল, রিয়েল নাম্বার সিস্টেম, তার বাইরে কোনো নাম্বার সিস্টেম ছিল না। এবং সেই রিয়েল নাম্বার সিস্টেমের কোনো ভ্যালু, কোনো রিয়েল নাম্বার এই সমীকরণটিকে সিদ্ধ করতে পারবে না। এবং এইখান থেকে এলো কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার ধারণা। অনেক অনেক সময় পরে লিওনহার্ড অয়লার 1707 থেকে 1783 তার সময়কাল, এই নামের একজন গণিতজ্ঞ এলেন, লিওনহার্ড অয়লার। তিনি বললেন যে আমাদের নাম্বার সিস্টেমে নাম্বারের অভাব রয়েছে, অর্থাৎ আমাদের নাম্বার সিস্টেমটা ছোট, আমাদের নাম্বার সিস্টেমে এরকম কিছু নাম্বারের অভাব রয়েছে, বা আমাদের নাম্বার সিস্টেমটাই হয়তো এনাফ নয় যার জন্য এই ধরনের সমীকরণগুলিকে সমাধান করা যাবে। এরকমের কোনো সমীকরণ এলেই আমরা এতদিন লিখে দিচ্ছিলাম সমাধান করা সম্ভব নয়, কোনো বাস্তব সংখ্যার দরুন সমাধান করা যাবে না। কিন্তু লিওনার্ড অয়লার বললেন না, কিছু নতুন নাম্বার সিস্টেম যদি আবিষ্কার করতে পারা যায় তাহলে এই ধরনের সমীকরণকেও সমাধান করা সম্ভব। এবং এজন্যই তিনি নতুন এক নাম্বার সিস্টেমের কথা কল্পনা করলেন। যেহেতু কল্পনা করলেন, এটা পুরোটাই কাল্পনিক, কাল্পনিক একটা নাম্বার সিস্টেম, যেটাকে বলা হচ্ছে ইমাজিনারি নাম্বার সিস্টেম। কি বলা হচ্ছে? ইমাজিনারি নাম্বার সিস্টেম। এই ইমাজিনারি নাম্বার সিস্টেমের কথা কল্পনা করলেন কে? অয়লার। তিনি এই সমীকরণটিকে সমাধান করার চেষ্টা করলেন। কি রকম ভাবে? যে x² + 1 = 0, this implies x² = -1, this implies x = ±√1। এই যে রুটের ভিতরে -1 নেগেটিভ চলে এসেছে রুটের ভিতরে, তার মানে এটা কোনো রিয়েল নাম্বার হতে পারে না, এটা ইমাজিনারি নাম্বার। এবং এটাকে তিনি বললেন যে এটাই হবে আমার সেই নতুন নাম্বার সিস্টেমের ক্ষুদ্রতম একক বা সরলতম একক। তিনি এটার নাম দিলেন আয়োটা। কি নাম দিলেন? আয়োটা, আই এর মতো দেখতে। এটা কি না, এটা বাস্তবে গ্রিক অ্যালফাবেটসের নাইন্থ লেটার। এই আয়োটা হচ্ছে গ্রিক অ্যালফাবেটসের 9th লেটার। এবং তিনি প্রমাণ করে দিলেন যে আমাদের নাম্বার সিস্টেম এনাফ নয়, আমাদের নাম্বার সিস্টেম ছোট, একটা নতুন নাম্বার সিস্টেমের প্রয়োজন, যার নাম দিলেন ইমাজিনারি নাম্বার সিস্টেম। এবং এই নাম্বার সিস্টেমের সাথে যদি রিয়েল নাম্বার সিস্টেম অ্যাড হয়ে যায় তাহলে আমরা যে কোনো ধরনের সমীকরণ কিন্তু সমাধান করতে পারবো। যে কোনো ধরনের সমীকরণ দিয়ে দেওয়া হোক আমরা কিন্তু ইজিলি সমাধান করতে পারবো। কারণ এতদিন আমাদের কাছে প্রথমে আমরা কোন নাম্বারের কথা জেনেছি? ন্যাচারাল নাম্বার, যেগুলো গণনার কাজে ব্যবহার করা হয়। যেগুলো গণনার কাজে ব্যবহার করা হয় সেগুলো তো ন্যাচারাল নাম্বার। 1 2 3 4 এইসব 1 2 3 4 5 আপ টু ইনফাইনাইট ডট 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 করে। তো এগুলোকে বলা হচ্ছে কি? ন্যাচারাল নাম্বার। এর সাথে যখন জিরো যোগ হলো, আর একটু বাঁ দিকে গিয়ে যখন জিরোকে পেলাম, সেটাকে বলা হচ্ছে হোল নাম্বার সেট। যখন আরো বাঁ দিকে গেলাম, নেগেটিভ গুলো এলো, -1, তার আগে -2 এবং -3 ডট ডট ইনফিনিটি পর্যন্ত। এইগুলো সব নিয়ে কি হলো? ইন্টিজার। এগুলো কি? একটা ইন্টিজার। এবং আবার চিন্তা করা হলো এদের মাঝেও তো কেউ থাকতে পারে, যেমন 1 আর 2 এর মাঝে কি আছে? 1.5 1.55 1.515। এইভাবে দশমিক, ভগ্নাংশ এইসব আস্তে আস্তে কি এলো? রেশনাল নাম্বার সেট। রেশনাল নাম্বার সেট, রেশনাল নাম্বার সেট, রেশনাল নাম্বার আস্তে আস্তে চলে এলো ইরেশনাল নাম্বারস। এইভাবে পুরো রেশনাল আর ইরেশনাল নাম্বার নিয়ে আমাদের কি তৈরি হলো? রিয়েল নাম্বার সেট, যেটাকে ক্যাপিটাল আর দ্বারা ডিনোট করা হয়। আর অয়লার আবিষ্কার করলেন ইমাজিনারি নাম্বার সেট। তাহলে রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বারগুলোকে যদি যোগ করে দেওয়া হয়, রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বারগুলোকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে আমরা কি পাবো দেখি? তাহলে কি পাওয়া যায় দেখি? তাহলে আমরা কি পাবো? এই যে 1 2 3 1.2 3.5 4.999 e পাই
22 7, এই সবগুলো আমাদের কি মাইনাসও আছে, -2 -3, এই সবগুলো নিয়ে আমাদের কি রিয়েল নাম্বারস। এগুলো কি রিয়েল নাম্বারস, এগুলো রিয়েল নাম্বারস। আর এই যে আইলার আবিষ্কার করলেন আয়োটা, 2 আয়োটা, -8 আয়োটা, 3 আয়োটা, ঠিক আছে, 0 + 9 আয়োটা, 2 + 3 আয়োটা, এইগুলো হচ্ছে ইমাজিনারি নাম্বারস। এগুলো কি? এগুলো ইমাজিনারি নাম্বারস। এগুলো রিয়েল নাম্বার আর এইগুলো হচ্ছে ইমাজিনারি নাম্বারস। এবার যদি এই দুটোকে একসাথে বলি তাহলে কি বলবো? এই ইমাজিনারি নাম্বারগুলোকেও নেব, রিয়েল নাম্বারগুলোকেও নেব। তাহলে আমি কি বলবো? এই যে পুরোটা, অর্থাৎ এই চতুর্ভুজের ভিতরে থাকা এইগুলো এবং এই বৃত্তের ভিতরে থাকা এইগুলো, অর্থাৎ ইমাজিনারি নাম্বারসও নেব, রিয়েল নাম্বারসও নেব, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে ক্যাপিটাল সি, কমপ্লেক্স নাম্বার সেট। এবং এখান থেকে এসেছে জটিল সংখ্যার ধারণা। তার মানে লিখতেই পারি জটিল সংখ্যা সমান বাস্তব সংখ্যা প্লাস কাল্পনিক সংখ্যা। এই কাল্পনিক সংখ্যাগুলো সমস্ত এবং বাস্তব সংখ্যাগুলো সমস্ত কার আন্ডারে? জটিল সংখ্যার আন্ডারে। এবং এদেরকে নিয়ে তৈরি হচ্ছে কমপ্লেক্স নাম্বার সেট। কি তৈরি হচ্ছে? কমপ্লেক্স নাম্বার সেট। তাহলে যে ন্যাচারাল নাম্বারস আমরা জানতাম সেটা কার সাবসেট? হোল নাম্বারের সাবসেট, কারণ তারপর 0 এলো, তারপর যখন নেগেটিভ গুলোকে নেওয়া হলো ইন্টিজার এলো, তার মানে সেটা কার সাবসেট? ইন্টিজারের সাবসেট। ইন্টিজার আবার কার সাবসেট? রেশনাল নাম্বারের সাবসেট। রেশনাল নাম্বার কার সাবসেট? রিয়েল নাম্বারের সাবসেট। রিয়েল নাম্বার কার সাবসেট? কমপ্লেক্স নাম্বারের সাবসেট। ক্যাপিটাল সি দ্বারা ডিনোট করা হয়। এইরকম ভাবে ছন্দটা চলছে। তাহলে দেখো, কমপ্লেক্স নাম্বার সেটকে আমি ক্যাপিটাল সি দ্বারা ডিনোট করছি। কমপ্লেক্স নাম্বার সেটকে ক্যাপিটাল সি দ্বারা ডিনোট করছি। কিন্তু একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা জেনারেলি জেড দ্বারা ডিনোট করি, যেমন z = 2 + আয়োটা, এরকম। তাহলে দেখো, আমি কি বলেছি? যে কমপ্লেক্স নাম্বারের আন্ডারে রিয়েল নাম্বারসও আছে, কমপ্লেক্স নাম্বারের আন্ডারে ইমাজিনারি নাম্বারসও আছে। এই রিয়েল নাম্বার যেগুলো এতদিন আমরা জানতাম, এবার নতুন যেগুলো আইলার নিয়ে এলো ইমাজিনারি নাম্বার, এই সবগুলো কার আন্ডারে আছে? কমপ্লেক্স নাম্বারের আন্ডারে আছে। তাহলে সবাই যদি কমপ্লেক্স নাম্বারের আন্ডারে থাকে, তার মানে একটা রিয়েল নাম্বারকেও আমি কমপ্লেক্স নাম্বারের জেনারেল ফর্মে রিপ্রেজেন্ট করতে পারবো, এবং একটা ইমাজিনারি নাম্বারকেও আমি কমপ্লেক্স নাম্বারের জেনারেল ফর্মে কি করতে পারবো? এক্সপ্রেস করতে পারবো। তাহলে একটা জটিল সংখ্যাকে যদি ভালো করে দেখি তাহলে তার কি কি পার্ট দেখতে পাচ্ছি? একটা জটিল সংখ্যাকে যদি ভালো করে দেখি কি কি পার্ট দেখতে পাচ্ছি? এটা একটা পার্ট, এবং এর সঙ্গে কিছু নেই, আয়োটার সঙ্গে মানে 1, এবং এইদিকে আরেকটা পার্ট আছে, দুটো পার্ট। এই পার্টটাকে বলা হয় রিয়েল পার্ট। তাই বলছে আরই অফ জেড, জেড কমপ্লেক্স নাম্বারকে ডিনোট করা হচ্ছে, যে কমপ্লেক্স নাম্বারটাকে জেড বলছি। তাহলে এই যে দুইটা, এটা হচ্ছে রিয়েল পার্ট অফ জেড, কারণ 2 একটা রিয়েল নাম্বার, 2 একটা রিয়েল নাম্বার, তাহলে এটা হচ্ছে রিয়েল পার্ট অফ জেড। কমপ্লেক্স নাম্বার একটা রিয়েল পার্ট থাকবে আর একটা ইমাজিনারি পার্ট থাকবে, তাহলে এই দুইটা হচ্ছে রিয়েল পার্ট অফ জেড। আর এই যে আয়োটার সাথে যেটা গুণ থাকবে, এই আয়োটার সাথে যেটা গুণ থাকবে সেটাকে বলা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ জেড। কি বলা হচ্ছে? ইমাজিনারি পার্ট অফ জেড। কিভাবে লেখা হয়? আই এম অফ জেড। এবার কোন অনেকে কি করে, ইমাজিনারি পার্ট অফ জেড সমান কি লিখে দেয়? +1 আয়োটা। না, আয়োটাটা নয়, আয়োটার সহগ যেটা আয়োটার কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ জেড। মানে +1 আছে এখানে, তাহলে +1 হচ্ছে ইমাজিনারি পার্ট। কখনো -1 থাকতে পারে, -1 হচ্ছে ইমাজিনারি পার্ট। আর একটা উদাহরণ দিলে বুঝতে পারা যাবে। যদি আমি বলি 5 + 3 আয়োটা, তাহলে রিয়েল পার্ট অফ জেড কত? z = যদি 5 + 3 আয়োটা হয়, তাহলে রিয়েল পার্ট অফ জেড কত? 5। রিয়েল পার্ট অফ জেড কত? 5। ইমাজিনারি পার্ট অফ জেড কত? ইমাজিনারি পার্ট অফ জেড কত? আয়োটার কোএফিসিয়েন্ট কত আছে? +3, মানে 3। এবার যদি এটাই এই কমপ্লেক্স নাম্বারটা এইভাবে থাকতো z = 5 - 3 আয়োটা, যদি এটাই থাকতো এইভাবে z = 5 - 3 আয়োটা, তখন রিয়েল পার্ট অফ জেড কত? তখন রিয়েল পার্ট অফ জেড 5। তখন ইমাজিনারি পার্ট অফ জেড কত? তখন ইমাজিনারি পার্ট অফ জেড হচ্ছে -3। তখন ইমাজিনারি পার্ট অফ -3। তাহলে আমি তো বললাম
রিয়েল নাম্বার ইমাজিনারি নাম্বার সবাই কার আন্ডারে কমপ্লেক্স নাম্বার সেটের আন্ডারে তার মানে একটা রিয়েল নাম্বার মানে পিওর রিয়েল পুরোটা মানে একবার বিশুদ্ধ বাস্তব সংখ্যা এরকম একটা সংখ্যা ধরলাম 5 আর এটা পিওরলি ইমাজিনারি নাম্বার মানে আয়োটা আয়োটা তাহলে এই দুজনকেও কি আমি এই সাধারণ যে মানে জেড লেখার যেভাবে একটা রিয়েল পার্ট থাকছে একটা ইমাজিনারি পার্ট থাকছে এইভাবে কি সাজাতে পারবো অবশ্যই পারবো কি রকম ভাবে তাহলে আমি যদি আগে জেনারেল স্ট্রাকচারটা বানানোর চেষ্টা করি কি রকম দেখতে পাচ্ছি z 5 + 3 আয়োটা z 5 - 3 আয়োটা তার মানে একটা জেনারেল ফরমেশন যদি লেখার চেষ্টা করি সেটা হচ্ছে z x আয়োটা y x আয়োটা y যেখানে x হচ্ছে রিয়েল পার্ট অফ z আর y হচ্ছে ইমাজিনারি পার্ট অফ z একটা রিয়েল পার্ট থাকবে একটা ইমাজিনারি পার্ট থাকবে তাহলে 5 কে কিভাবে এই আকারে লিখব 5 কেও তো লেখা যাবে কারণ 5 ও তো একটা রিয়েল নাম্বার কমপ্লেক্স নাম্বার সেটের আন্ডারে পড়ছে তাহলে 5 কেও এইভাবে লেখা যাবে কিন্তু সেটা কিভাবে লিখব 5 কে লেখা যাবে z 5 + 0 * আয়োটা লেখা যেতে পারে তাহলে 5 + 0 * আয়োটা 0 * সামথিং 0 হয় তাহলে 5 তো 5 এর রইল তো সেটাকে আমি এইভাবে লিখেছি দেখো রিয়েল পার্ট অফ z 5 ইমাজিনারি পার্ট অফ z 0 আয়োটাকে কিভাবে লিখতে পারি z 0 + 1 * আয়োটা লিখতে পারি তাহলে রিয়েল পার্ট অফ z 0 ইমাজিনারি পার্ট অফ z 1 তার মানে আমি দেখতে পাচ্ছি এর কোনো ইমাজিনারি পার্ট নেই তার মানে এটা একটা পিওরলি রিয়েল নাম্বার তার মানে ইমাজিনারি পার্ট যদি 0 হয় ইমাজিনারি পার্ট অফ z যদি 0 হয় ইমাজিনারি পার্টটা 0 তাহলে সেটাকে কি ধরনের সংখ্যা বলবো পিওরলি রিয়েল কি বলবো পিওরলি রিয়েল কমপ্লেক্স নাম্বার কি বলছি পিওরলি রিয়েল কমপ্লেক্স নাম্বার বিশুদ্ধ বাস্তব জটিল সংখ্যা আর এখানে আমি দেখতে পাচ্ছি রিয়েল পার্টটা z এর রিয়েল পার্টটা 0 তার মানে এটা পিওরলি ইমাজিনারি কি বলবো পিওরলি ইমাজিনারি কমপ্লেক্স নাম্বার অর্থাৎ বিশুদ্ধ কাল্পনিক কমপ্লেক্স নাম্বার বিশুদ্ধ কাল্পনিক জটিল সংখ্যা তাহলে যদি এরকম হয় যে রিয়েল পার্ট অফ জেডটাও 0 আর ইমাজিনারি পার্টটাও 0 এরকম কেউ আছে এরকম একজনই আছে কেসে কেসে এরকম হচ্ছে একজনই সে হচ্ছে 0 0 কে লেখা যায় 0 + 0 * আয়োটা মানে রিয়েল পার্টটাও 0 ইমাজিনারি পার্টটাও 0 তাহলে এই ধরনের সংখ্যাকে আমরা কি বলবো এই ধরনের সংখ্যাকে আমরা বলবো পিওরলি রিয়েল as well as purely imaginary complex number অর্থাৎ বিশুদ্ধ বাস্তব তো বটেই তার সাথে সাথে বিশুদ্ধ কাল্পনিক পিওরলি রিয়েল as well as purely imaginary complex number আশা করি এই জায়গাটা বোঝা গেছে এবার আয়োটা এই জিনিসগুলোর একটু মান নির্ণয় করব তাহলে আয়লার যখন x² + 1 = 0 এই সমীকরণটিকে সমাধান করার চেষ্টা করলো তখন যেটাকে আয়োটা নাম দিল যেটা গ্রিক অক্ষরের 9th লেটার তো সেটা কি পেয়েছিল রুটের ভিতরে -1 তার মানে আয়োটাটা কি আয়োটাটা হচ্ছে রুটের ভিতরে -1 এটা আয়োটা তাহলে আমি দেখি আয়োটা স্কয়ারের মান নির্ণয় করার চেষ্টা করি আয়োটা স্কয়ার সমান কি হবে বোথ সাইড যদি স্কয়ার করি রুট উঠে যাবে -1 তার মানে একটা মান পেয়ে গেলাম আয়োটা স্কয়ার সমান -1 যদি আয়োটা কিউব বের করি কত হবে আয়োটা কিউব কে লেখা যায় আয়োটা স্কয়ার ইনটু আয়োটা তবে তো আয়োটা কিউব তাই আয়োটা স্কয়ার মানে কত -1 ইনটু আয়োটা যেমন আছে থাক তাহলে -1 ইনটু আয়োটা সমান -i তাহলে আয়োটা কিউব কে কি লিখতে পারি আয়োটা আয়োটা টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করার চেষ্টা করি লিখতে পারি আয়োটা স্কয়ার এর স্কয়ার সমান কত পাবো আয়োটা স্কয়ার মানে -1 তার স্কয়ার মানে +1 +1 পেয়ে গেলাম এই চারটা মান নির্ণয় করলেই হয় আর একটা হয় যে আয়োটা স্কয়ার সমান কি লিখছি আয়োটা স্কয়ার সমান লিখছি -1 তার মানে আয়োটা স্কয়ার কে লেখা যায় আয়োটা ইনটু আয়োটা সমান -1 তাহলে এখান থেকে আমি লিখতে পারি আয়োটা ইকুয়ালস টু
মাইনাস 1 বাই আয়োটা। এই আয়োটাটাকে ওদিকে পাঠিয়ে দিলাম, বোথ সাইড যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, মানে 1 বাই আয়োটা ইকুয়ালস টু মাইনাস আয়োটা। আর মাইনাস আয়োটা মানে কি, আয়োটা কিউব। এই কয়েকটা মান আমাদেরকে মুখস্থ রাখতে হয়, কয়েকটা জেনে রাখতে হয়, এবং এইগুলো মনে রাখলে আমরা অন্য যে কোনো মান নির্ণয় করতে পারবো। কি রকম, অন্য যে কোনো আয়োটার পাওয়ারে যদি আমি যে কোনো কিছু দিয়ে দিই আমি নির্ণয় করতে পারবো, অবশ্যই পারবো। কেন, কি রকম ভাবে ধরি, আমি বললাম যে আয়োটা টু দি পাওয়ার 517, কি করে নির্ণয় করব, এরকম কিছু যে কোনো কিছু থাকতে পারে। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব, দেখো কিভাবে নির্ণয় করছি। এই জিনিসটাকে কি রকম আকারে নিয়ে আসা উচিত, আয়োটা টু দি পাওয়ার 4m প্লাস r আকারে নিয়ে আসা উচিত। সবথেকে ইজি উপায়, যেটা পাওয়ারে দেয়া থাকবে সেটাকে 4m প্লাস r আকারে নিয়ে আসা উচিত। মানে 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব, 4 এর একটা গুণিতক পাবো এবং তার সাথে একটা ভাগশেষ পাবো। কেন 4 এর গুণিতকে আমি নিয়ে আসছি, কেন নিয়ে আসছি, তার কারণ আমি জানি যে আয়োটা টু দি পাওয়ার 4 সমান কত হয়, 1। তার মানে যেটাই আসবে সেটা 1 হয়ে যাবে, তার সাথে যেটা ভাগশেষ পড়ে থাকবে সেটাই উত্তর। তো এরকম ক্ষেত্রে যে ঘাতটা দেওয়া থাকবে সঙ্গে সঙ্গে সেটাকে 4 দ্বারা ভাগ করে নেব। 517 কে 4 দিয়ে ভাগ করছি, 4 কে 4 11, 4 2 8, 3 7 নেমে গেল, 4 8 32, সরি 4 9 যাবে, 4 9 36, এক পড়ে রইল। তাহলে এটাকে কি লিখতে পারি, আয়োটা টু দি পাওয়ার 129 ইনটু 4 প্লাস 1। এই যে 4 এর গুণিতক আকারে এসেছে, এই টার্মটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। কারণ আয়োটা টু দি পাওয়ার 4 মানে 1, আবার 1 এর পাওয়ার 129 তার মানে 1। এবার তার সাথে কি আছে, আয়োটা টু দি পাওয়ার 1, কেন, ভাগশেষ আছে 1, তাহলে যেটা ভাগশেষ সেটাই উত্তর। তার মানে আয়োটা টু দি পাওয়ার 517 এর মান আয়োটা। এরকম আমি আরো করতে পারি, কি রকম করতে পারি, সাপোজ আমি দিয়ে দিয়েছি আয়োটা টু দি পাওয়ার যে কোনো একটা র‍্যান্ডম ভ্যালু বল, মনে কর আয়োটা টু দি পাওয়ার দিয়ে দিয়েছি 212, আয়োটা টু দি পাওয়ার 212। তাহলে সঙ্গে সঙ্গে আমি কি করব, 212 কে 4 দ্বারা ভাগ করব, 4 5 এ 20, 1 2 4 3 এ 12 মিলে গেল। তো এরকম ক্ষেত্রে এটা হয়ে গেল আয়োটা টু দি পাওয়ার 53 ইনটু 4, এটা 1, তার মানে এর মান হয়ে গেল 1। এবার যদি 2 ভাগশেষ হয় তাহলে তার উত্তর আয়োটা স্কয়ার, আয়োটা স্কয়ারের মান আমি জানি -1। যদি 3 ভাগশেষ থাকে তাহলে আয়োটা কিউব, তার মানে মাইনাস আয়োটা। এইভাবে কিন্তু আমি যে কোনো আয়োটার ঘাতে যদি কিছু দিয়ে দেওয়া হয় আমি কিন্তু তার মান নির্ণয় করতে পারবো ইজিলি। এবার একটা জিনিস দেখব, যদি এরকম থাকে, যে আয়োটা প্লাস আয়োটা স্কয়ার প্লাস আয়োটা কিউব প্লাস আয়োটা টু দি পাওয়ার 4, আয়োটা যেমন আছে থাকো, আয়োটা স্কয়ারের ভ্যালু কত, -1, আয়োটা কিউবের ভ্যালু কত, মাইনাস আয়োটা, আয়োটা টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত, +1, +1 -1 কেটে গেল, প্লাস আই মাইনাস আই কেটে গেল, উত্তর হচ্ছে 0। তার মানে আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আয়োটার পরপর 4টা ঘাতের সমষ্টি 0। সব ক্ষেত্রে কি, হ্যাঁ সব ক্ষেত্রে। কি রকম, যদি দিই আয়োটা টু দি পাওয়ার 15 প্লাস আয়োটা টু দি পাওয়ার 16 প্লাস আয়োটা টু দি পাওয়ার 17 প্লাস আয়োটা টু দি পাওয়ার 18, দেখো পরপর 4টা ঘাত আছে, 15 16 17 18, যেমন এখানে ছিল 1 2 3 4। তাহলে এখান থেকে আয়োটা টু দি পাওয়ার 15 কমন যাচ্ছে, তার মানে এখানে পড়ে আছে কত, এখানে কত পড়ে আছে, সরি আমি আয়োটা টু দি পাওয়ার 14 কমন নিচ্ছি। তাহলে পড়ে আছে আয়োটা প্লাস আয়োটা স্কয়ার প্লাস আয়োটা কিউব প্লাস আয়োটা টু দি পাওয়ার 4। কি করে, এখানে 14 আর এখানে 1, 14 আর 15, 14 আর 2 16, 14 আর 3 17, 14 আর 4 18। এখনই আমি উপরে প্রমাণ করেছি আয়োটা টু দি পাওয়ার 1 প্লাস আয়োটা টু দি পাওয়ার 2 প্লাস আয়োটা টু দি পাওয়ার 3 প্লাস আয়োটা টু দি পাওয়ার 4 কত আসছে, উত্তর 0। তার মানে এই টার্মটা কত, 0। এবার 0 ইনটু সামথিং সমান কত হয়, 0 ই হয়। তার মানে আমি বুঝতে পারছি একটা টার্ম বা একটা প্যাটার্ন ফলো করতে পারছি যে আয়োটার পরপর 4টা ঘাতের সমষ্টি সবসময় 0 হয়। কি রকম, যদি এরকম থাকে আয়োটা টু দি পাওয়ার n প্লাস আয়োটা টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস আয়োটা টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস আয়োটা টু দি পাওয়ার n প্লাস 3, যদি এরকম আকারে থাকে তার উত্তর হবে সবসময় কত, তার উত্তর হবে সবসময় 0। তার উত্তর সবসময় কি হবে, তার উত্তর সবসময় 0 আসবে। দেখো এবার এরকমের একটা কোশ্চেন দেওয়া আছে, 1 প্লাস আয়োটা হোল টু দি পাওয়ার 200 ইকুয়ালস টু x প্লাস আয়োটা y হলে x আর y কত, যেখানে x আর y বিলংস টু রিয়েল নাম্বার সেট। দেখো তাহলে এই ধরনের কোশ্চেন করার জন্য আমরা কিভাবে করব সলিউশন। 1 প্লাস আয়োটা হোল টু দি পাওয়ার 200 আছে, তাহলে 1 প্লাস আয়োটার হোল স্কয়ার লিখে পুরোটার পাওয়ার 100 লিখতে পারি, তবে তো পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে 200 থাকছে।
তাহলে 1 প্লাস আয়োটা হোল টু দি পাওয়ার 2 a প্লাস b এর হোল স্কয়ার ফর্মুলায় ভাঙছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হোল টু দি পাওয়ার কত 100। আয়োটা স্কয়ার মানে কত -1 প্লাস 1 কেটে গেল, তাহলে কত পড়ল 2 আয়োটা হোল টু দি পাওয়ার 100। তাহলে এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 100 ইনটু আয়োটা টু দি পাওয়ার 100। 2 টু দি পাওয়ার 100 ইনটু আয়োটা টু দি পাওয়ার 100 মানে 2 আয়োটা হোল টু দি পাওয়ার 100। দেখো আয়োটা টু দি পাওয়ার 100 কে আমি লিখতে পারি, লিখি পরের স্টেপে 2 টু দি পাওয়ার 100 ইনটু আয়োটা টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 25। দেখো চারের গুণিতক আকারে লিখে দিয়েছি, কোনো ভাগশেষ নেই। আয়োটা টু দি পাওয়ার 4m এবং আয়োটা টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত 1, 1 এর পাওয়ার 25 মানে 1, কত 1। তাহলে 2 টু দি পাওয়ার 100 ইনটু 1 মানে 2 টু দি পাওয়ার 100। তাহলে এটাকে যদি কমপ্লেক্স নাম্বারের আকারে লিখি 2 টু দি পাওয়ার 100 প্লাস 0 ইনটু আয়োটা, কোনো ইমাজিনারি পার্ট নেই, এটা একটা রিয়েল নাম্বার, ঠিক আছে। তাহলে এটা কার সাথে সমান বলেছে, এটা বলেছে x প্লাস আয়োটা y এর সাথে সমান। x প্লাস আয়োটা y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 100 প্লাস 0 ইনটু আয়োটা। তার মানে রিয়েল নাম্বারের সাথে মানে রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট সমান, ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট সমান। তার মানে x ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 100 y ইকুয়ালস টু 0। এটা হচ্ছে এর উত্তর, এটা হচ্ছে এর উত্তর। এবার আমরা শিখব অ্যালজেব্রা অফ কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ দুটো কমপ্লেক্স নাম্বার যদি দেওয়া থাকে তাহলে আমরা কি তাদের যোগ বিয়োগ করতে পারবো, গুণ ভাগ করতে পারবো, করতে পারলে কিভাবে করব সেটা আমরা দেখব। সাপোজ z1 সমান দিয়েছি x1 প্লাস আয়োটা y1 আর z2 সমান দিয়েছি x2 প্লাস আয়োটা y2, দুটো কমপ্লেক্স নাম্বার আমি ধরেছি। তাহলে কি আমি তাদের যোগ বিয়োগ করতে পারবো? তাহলে দেখা যাক z1 প্লাস z2 কিভাবে করব, অর্থাৎ দুটো কমপ্লেক্স নাম্বারের কিভাবে যোগ করা হয় সেটা শিখব। দুটো কমপ্লেক্স নাম্বার যোগ করার সবথেকে ইজি নিয়ম বা এটাই নিয়ম যে রিয়েল পার্টের সাথে রিয়েল পার্টের যোগ, মাঝখানে প্লাস চিহ্ন থাকবে, কমপ্লেক্স নাম্বার আকারে লিখছি। ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্টের যোগ, কারণ এখানে যোগ করতে বলেছে। তাহলে রিয়েল পার্টের সাথে রিয়েল পার্টের যোগ করলে কত হবে x1 প্লাস x2, কারণ এর রিয়েল পার্ট x1 এর রিয়েল পার্ট x2। মাঝে প্লাস সবসময় থাকবে, যোগ করতে বলুক বা বিয়োগ করতে বলুক, কারণ x প্লাস আয়োটা y আকারে লিখব। আয়োটা ইনটু ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্টের যোগ y1 প্লাস y2, এটা হয়ে যাবে আমাদের কি z1 প্লাস z2। এবার z1 মাইনাস z2 যদি করার চেষ্টা করি, z1 মাইনাস z2 কিভাবে করব? এক্ষেত্রে আমাকে করতে হবে রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট বিয়োগ, এখানে রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট যোগ করেছিলাম, এখানে করব রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট বিয়োগ। মাঝে প্লাস এখানেও থাকবে, আয়োটা এখানেও থাকবে, এখানে ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্টের যোগ হয়েছিল, এখানে বিয়োগ হবে। অর্থাৎ এটাকে লিখব x1 মাইনাস x2 প্লাস আয়োটা ইনটু y1 মাইনাস y2। এবার z1 ইনটু z2 কিভাবে করব? z1 ইনটু z2 কিভাবে করব, অর্থাৎ গুণ কিভাবে করব? যেভাবে a প্লাস b ইনটু c প্লাস d গুণ করে সেইভাবে গুণ করব, অন্য কিছু নয়। যেভাবে a প্লাস b ইনটু c প্লাস d গুণ করে, এর সাথে একবার c প্লাস d গুণ, b এর সাথে c প্লাস d, সেইভাবে যে x1 প্লাস আয়োটা y1 ইনটু x2 প্লাস আয়োটা y2। x1 দিয়ে একবার গুণ, x1 ইনটু x2 প্লাস আয়োটা y2 প্লাস আয়োটা y1 ইনটু x2 প্লাস আয়োটা y2। x1 x2 প্লাস x1 আয়োটা y2 প্লাস x2 আয়োটা y1 প্লাস আয়োটা স্কয়ার y1 y2। আয়োটা স্কয়ার মানে কত -1, আয়োটা স্কয়ার মানে কত -1। তাহলে এটা হয়ে যাবে x1 x2 y1 y2 ইনটু -1 মানে কি -y1 y2 হয়ে যাবে। এখান থেকে আয়োটা কমন নিচ্ছি, তাহলে কি থাকে x1 y2 প্লাস x2 y1। এটা হচ্ছে রিয়েল পার্ট অফ z1 ইনটু z2 আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ z1 ইনটু z2। যে নতুন কমপ্লেক্স নাম্বারটা তৈরি হলো এটা হচ্ছে তার রিয়েল নাম্বার, রিয়েল পার্ট, আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এবং আমাদের আর একটা জিনিস দেখার রইলো যে ভাগ কিভাবে করব, অর্থাৎ z1 বাই z2 কিভাবে করব। দুটো কমপ্লেক্স নাম্বার আসবে, কোশ্চেন সলভ করতে গিয়ে তাদের ভাগ করতে প্রয়োজন হবে এবং সেই ভাগটা আমরা কিভাবে করব দেখে নেওয়া যাক। সেম কমপ্লেক্স নাম্বার ওই দুটোই নেব এবং তাদের মধ্যে আমরা ভাগ করব। যোগ করলাম, বিয়োগ করলাম, গুণ শিখলাম, এবার ভাগ শেখার পালা। অর্থাৎ z1 বাই z2 কিভাবে করব।
z1 মানে কত x1 প্লাস আয়োটা y1 বাই z2 মানে কত x2 প্লাস আয়োটা y2। দেখো কি ব্যাপার, এরকম ভাগ করার সবথেকে মানে প্রথম যে স্টেপ সেটা হচ্ছে হরটাকে কি করতে হবে, কাল্পনিক সংখ্যা মুক্ত করতে হবে। হরটাকে কি করতে হবে, কাল্পনিক সংখ্যা মুক্ত করতে হবে। যেরকম ক্লাস 10 এ কোয়াড্রেটিক সার্ট বলে একটা চ্যাপ্টার ছিল, দ্বিঘাত করণী, সেখানে কি করতে হতো, এরকম করণী ভাগের ক্ষেত্রে হরটাকে করণী মুক্ত করতে হতো, করণী নিরসন প্রক্রিয়া। তার জন্য কি করতাম, অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করতাম। সেম কাজ এখানে করব, এই হরটার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করব, তাহলে কি হয়ে যাবে, হরটা ইমাজিনারি নাম্বার মুক্ত হয়ে যাবে। অর্থাৎ x1 প্লাস আয়োটা y1 যেমন আছে থাকবে, উপরে আমার ইমাজিনারি নাম্বার কোনো সমস্যা করবে না, নিশ্চয়ই করতে হবে। এখানে কি ছিল x2 প্লাস আয়োটা y2, এর অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ, তার মানে নিচেও গুণ করব কাকে দিয়ে, x2 মাইনাস আয়োটা y2, উপরে গুণ করব x2 মাইনাস আয়োটা y2। অনুবন্ধী দিয়ে কি করলাম, উপর নিচে গুণ করলাম। এখন যেমন আগে গুণ করছিলাম সেইভাবে সেম গুণ করব। তাহলে x1 x2 মাইনাস আয়োটা x1 y2 প্লাস আয়োটা x2 y1 মাইনাস আয়োটা স্কয়ার y1 y2। নিচে কি আছে, নিচে আছে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, কি ফর্মুলা হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার, x2 তার স্কয়ার মাইনাস আয়োটা y2 তার স্কয়ার। তাহলে এখানে এবার আছে x1 x2, আয়োটা স্কয়ার মানে কত -1, এখানে মাইনাস অলরেডি আছে, মাইনাস আছে প্লাস 1 মানে প্লাস y1 y2 প্লাস y1 y2 মাইনাস আয়োটা কমন নিচ্ছি, প্লাস আয়োটা কমন নিলে ভালো হবে, প্লাস আয়োটা কমন নিচ্ছি, তাহলে থাকবে x2 y1 মাইনাস মাইনাস x1 y2, আর হরে কি আছে x2 স্কয়ার। আচ্ছা এখানে এটা কি লিখতে পারবো, এটা কি হবে, দেখো এখানে আছে আয়োটা মাইনাস অফ আয়োটা y2 তার হোল স্কয়ার, তাহলে মাইনাস আয়োটা স্কয়ার y2 স্কয়ার, আর আয়োটা স্কয়ার মানে কত -1 মাইনাস +1 মানে প্লাস y2 স্কয়ার হয়ে যাবে, কি হয়ে যাবে প্লাস y2 স্কয়ার, সেটাই লিখছি এখানে প্লাস y2 স্কয়ার। তাহলে এইভাবে আমরা ভাগ করব। তাহলে এখন বলবে স্যার রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট কি, রিয়েল পার্ট কোথা থেকে পাবো, ইমাজিনারি পার্ট কোথা থেকে পাবো, তার জন্য সেপারেট করে লিখতে হবে। তার জন্য কি করতে হবে, সেপারেট করে লিখতে হবে। x1 x2 প্লাস y1 y2 বাই x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার প্লাস আয়োটা ইনটু x2 y1 মাইনাস x1 y2 ডিভাইডেড বাই x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার। তাহলে এটা হচ্ছে রিয়েল পার্ট অফ z1 বাই z2, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ z1 বাই z2। এবং এইভাবে আমরা জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ প্রভৃতি করতে পারি, অর্থাৎ অ্যালজেব্রা অফ কমপ্লেক্স নাম্বার সম্পন্ন করতে পারি। এবার আমাদের যেটা জেনে রাখতে হবে, দেখো এবার আমরা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার দেখব, অর্থাৎ একটা কমপ্লেক্স নাম্বার আর্গান প্লেনে অর্থাৎ জটিল তলে কি রকম ভাবে অবস্থান করে সেটা আমরা দেখব। সাপোজ 2 প্লাস 3 আয়োটা, 2 প্লাস 3 আয়োটা একটা জটিল সংখ্যা, z ইকুয়াল টু 2 প্লাস 3 আয়োটা। তাহলে এটার জন্য আমাদেরকে কি করতে হবে, যেভাবে আমরা শিখেছি কার্টেসিয়ান প্লেনে, সেইভাবে আমরা কি করব, x অক্ষ আর y অক্ষ আনবো। ওখানে আমরা এটাকে x অক্ষ বলতাম, এটাকে y অক্ষ বলবো, এখন এটাকে রিয়েল অ্যাক্সিস বলবো, এটাকে ইমাজিনারি অ্যাক্সিস বলবো, ব্যাস এইটুকু পার্থক্য। বাকি 2 প্লাস 3 আয়োটা কি করবে, 2,3 বিন্দুকে সূচিত করবে। 2 প্লাস 3 আয়োটা এই জটিল সংখ্যাটি 2,3 বিন্দুকে সূচিত করবে। কি রকম, এটা যদি আমার o হয় অর্থাৎ মূল বিন্দু 0,0, তাহলে এদিকে 2 যাব, 2 একক দূরত্ব যাব, তারপর এদিকে 3 একক দূরত্ব যাব, এরকম একটা জায়গায় অবস্থান করবে আমার z, এটাকে z1 বলছি। z1 এটা কি 2 প্লাস 3 আয়োটা, এটা আমার 2,3 বিন্দুকে সূচিত করবে। কি করবে, 2,3 z ইকুয়াল টু 2 প্লাস 3 আয়োটা, 2 প্লাস 3 আয়োটা এটি আমার 2,3 বিন্দুকে সূচিত করবে। আর্গান্ড প্লেনে বা আর্গান্ড তলে, জটিল তলে এই কমপ্লেক্স নাম্বারটি 2,3 বিন্দুকে সূচিত করবে। প্রত্যেকটি কমপ্লেক্স নাম্বার কি করে না, জটিল তলে একটি বিন্দুকে সূচিত করে, ওই বিন্দু দুটি স্থানাঙ্ককে সূচিত করে। আরো এরকম উদাহরণ আছে, যেমন এখানে এটা প্রথম কোয়াড্রেন্টে অবস্থান করলো, কারণ দুটোই পজিটিভ 2,3। সিমিলারলি আমি যদি বলি z2 ইকুয়াল টু, মনে করো বললাম
-5 প্লাস আয়োটা, -5 প্লাস আয়োটা। তাহলে কি রকম হবে? আবার আমি আঁকবো রিয়েল অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে রিয়েল অ্যাক্সিস আর ইমাজিনারি অ্যাক্সিস আঁকার পর এটা যদি মূল বিন্দু হয় ও 0,0, তাহলে দেখো -5 মানে আমি বাঁ দিকে 5 ঘর যাচ্ছি, 1 2 3 4 5, এবং আয়োটা মানে কিছু নাই মানে 1 আছে, তার মানে 1 ঘরের দিকে যাচ্ছি। তার মানে এরকম আমার জায়গায় কি অবস্থান করছে? জটিল সংখ্যা Z2 অবস্থান করছে, যেটা Z2 -5 প্লাস আয়োটা, Z2 -5 প্লাস আয়োটা। এটা জটিল তলে কোন বিন্দুকে সূচিত করছে? -5, 1 বিন্দুকে সূচিত করছে। সিমিলারলি আমি যদি বলি Z3 -3 আয়োটা, -3, বিন্দুকে সূচিত করবে। এই দুটো উদাহরণ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে এটা থার্ড কোয়াড্রেন্টে অবস্থান করবে, কারণ দুটোই নেগেটিভ আছে। কি আছে? দুটোই নেগেটিভ আছে। এটা রিয়েল অ্যাক্সিস যদি হয় আর এটা যদি ইমাজিনারি অ্যাক্সিস হয়, আর এটা যদি আমার মূল বিন্দু ও 0,0 হয়, তাহলে -3 মানে প্রথমে আমি এদিকে 3 একক যাচ্ছি, তারপর -3 মানে এদিকে আমি -3 একক যাচ্ছি। এরকম একটা জায়গায় আমার Z3 সমান -3 আয়োটা অবস্থান করবে, যেটা জটিল তলে -3, বিন্দুকে কি করবে? সূচিত করবে। সিমিলারলি Z4 যদি হয় 2 -3 আয়োটা, যদি 2 -3 আয়োটা হয়, 2 + 3 এটা 2 -3 আয়োটা যদি এরকম হয়, তাহলে এটা নিশ্চয়ই ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থান করবে। বুঝতেই পারছি 2, -3 বিন্দুকে সূচিত করবে। তাহলে আমি একটু এঁকে দেখে নিই। ফোর্থ কোয়াড্রেন্ট, রিয়েল অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস, যেটা x অক্ষ কার্টেসিয়ানে সেটাই পোলারে হচ্ছে রিয়েল, আর যেটা এই y অক্ষ কার্টেসিয়ানে সেটা এখানে ইমাজিনারি অ্যাক্সিস। এবার দেখো এটা যদি মূল বিন্দু ও 0,0 হয়, তাহলে 2 ঘর এদিকে, তারপর -3 এদিকে। তার মানে এরকম একটা জায়গায় অবস্থান করছে আমার Z4, যেটা জটিল তলে 2, -3 বিন্দুকে সূচিত হচ্ছে। তার মানে প্রত্যেকটি জটিল সংখ্যা কি করে? আরগান প্লেনে বা কমপ্লেক্স প্লেনে কি করে? একটা বিন্দুকে এবং সেই বিন্দু দুটি স্থানাঙ্ককে সূচিত করে। তাহলে যদি তাই হয়, এই প্রত্যেকটি কমপ্লেক্স নাম্বার, এভরি কমপ্লেক্স নাম্বার ক্যান বি ট্রিটেড অ্যাজ পজিশন ভেক্টর। প্রত্যেকটাকে তো আমি পজিশন ভেক্টর হিসেবে ট্রিট করতে পারবো। কি রকম ভাবে? এটাকে আমি লিখতে পারি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। মূল বিন্দু থেকে ধনাত্মক x অক্ষের দিকে 2 একক দূরত্ব গেছি, এবং তারপর পজিটিভ y অ্যাক্সিসের দিকে 3 একক গেছি। তার মানে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। এদিকে লিখতে পারি -3i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। এদিকে লিখতে পারি -5i ক্যাপ প্লাস 1j ক্যাপ, লিখতেই পারি। এবং এটাকে লিখতে পারি 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ, 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। তার মানে আমি i ক্যাপ j ক্যাপও এইভাবে লিখতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বারের প্রথম লেকচার। এখানে আমরা মূলত কমপ্লেক্স নাম্বারের যে প্রাথমিক ধারণাগুলো হয় এইগুলো জানলাম। পরের ভিডিওতে আমরা কনজুগেট সম্পর্কে জানবো, মডিউলাস সম্পর্কে জানবো, তারপর আর্গুমেন্ট সম্পর্কে জানবো। ততক্ষণ পর্যন্ত এইগুলি।